ভোটে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে অভিনন্দন জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম শুভেচ্ছাও জানিয়েছিলেন মোদি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন। সবার আগে প্রথম অভিনন্দন জানানোর পর কেন তারেক রহমানের প্রথম সফর ভারত হলো না? চীন সফরে গিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দিচ্ছেন ভারতকে? চীনের সঙ্গে এই দহরম মহরম ভারত কিভাবে দেখবে? আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে অংশগ্রহণ করবে? কি ভাবছে দলটির শীর্ষ নেতারা যারা দিল্লিতে অবস্থান করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং দেশটির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। আপনাকে স্বাগত ও কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, আর সেটি সবার আগে। পাকিস্তান, চীন কেউ এই সুযোগ পায়নি। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারত না হয়ে মালয়েশিয়া হয়ে চীন হচ্ছে। বিষয়টি দিল্লি কিভাবে দেখছে? ধন্যবাদ। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা কোনো একটা প্রধানমন্ত্রী সফরসূচি যখন চূড়ান্ত হয় তার আগে কতগুলো প্রস্তুতি থাকে। এই প্রস্তুতির মধ্যে ভারতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দুজনে ভারতে এসেছিলেন এপ্রিল মাসে। তখন যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর তারা আগ্রহ প্রকাশও করেছিলেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ভারতে আসতে পারেন। কিন্তু ভারতে আসার জন্য তো একটা প্রস্তুতি দরকার, এবং ভারতে এলে তিনি কি কি করবেন বা ভারতের সঙ্গে তার কি কি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটা প্রস্তুতির প্রয়োজন থাকে। যেটা ভারতের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ব্যবস্থাপনাগুলো আছে প্রায় ৭০টার উপরে, সেগুলোর এক একটি করে বৈঠক আগে করা হোক, এবং সেই বৈঠকের নির্যাস নিয়ে একটা দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা পরামর্শদাতা কমিটি আছে, জয়েন্ট কনসালটেটিভ কমিটি বলা হয়, কমিশন, তার বৈঠক হোক। সেই বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হবে। এটা সবার একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা যখন জানানো হয়, যেটা ভারত সরকার ঘোষণাও করেছিলেন প্রকাশ্যে, কিন্তু আমরা যেটা দেখলাম এই ব্যবস্থাপনার মধ্যে তারেক রহমান সরকার কিন্তু সেই যৌথ ব্যবস্থাপনার কমিটিগুলোর বৈঠক নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। এবং ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা প্রস্তুত আছেন যে কোনো দিন যে কোনো বিষয়ে বৈঠকের জন্য, কিন্তু কেন তারেক রহমান সরকার সেই ব্যবস্থাপনার বৈঠকগুলো করছেন না, যার মাধ্যমে যার চূড়ান্ত পরিণতিতে শীর্ষস্তরের সফর হয়ে থাকে। আগের প্রধানমন্ত্রীদের সফরগুলোও যদি লক্ষ্য করো, দেখবে যে এই ধরনের নানা ধরনের প্রস্তুতি, প্রাক প্রস্তুতি একটা থাকে। আমরা দেখলাম খালি গঙ্গা পানি চুক্তি নিয়ে যে কমিটি, যৌথ নদী কমিশন তো নয়, কিন্তু আহ আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে, যেটা দেখলাম সেটা হচ্ছে যৌথ নদী কমিশনের অধীনে যে কারিগরি কমিটি, টেকনিক্যাল কমিটি, তারা প্রথম বৈঠক করলেন, এবং সেই বৈঠকটা করলেন ফারাক্কা এবং কলকাতায়, যেখানে তারা পানির মাপও নিয়েছিলেন। কিন্তু সেই সময়টা হচ্ছে দেরি হয়ে গেছে। সময়টা দেরি এই কারণেই যে পানির বন্টনটা হয়ে থাকে শুখা মরশুমের জন্য। শুখা মরশুম বলতে বোঝায় জানুয়ারি থেকে মে মাস। কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এসে যদি বৈঠক হয়, তার আগে একটা ইউনিট সরকারের আমাদের বৈঠক হয়েছিল, হয়নি যে তা না, কিন্তু আরো একটা বৈঠকের প্রয়োজনীয়তা ছিল, সে বৈঠকগুলো কিন্তু হয়নি। ফলে না হওয়ার ফলে যৌথ নদী কমিশনের বৈঠক হতে পারছে না। ফলে গঙ্গা পানি চুক্তি কিভাবে স্বাক্ষরিত হবে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে এসে এই গঙ্গা পানি চুক্তিরই স্বাক্ষর করবেন আশা করা যায়, কিন্তু সেটা তো চূড়ান্ত পরিণতি না হলে তিনি কিসে স্বাক্ষর করবেন? এটা এক। সম্প্রতি, অতি সম্প্রতি বোধহয় গত দু একদিনের মধ্যেই একটা সিদ্ধান্ত হয়েছে বিএনপি সরকারের, যে তারা পানি সংক্রান্ত বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি করতে চলেছে।
সেই কমিটি হয়তো ভারতের সঙ্গে আলোচনা চালাতে পারেন, কিন্তু সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক দেখলাম যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে হয়েছে সীমান্ত নিয়ে, যে এখন বর্তমানে একটা অচল অবস্থা আছে, পুশব্যাক পুশিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তার সমাধানের জন্য একটা মূলত বৈঠক হয়েছিল। কিন্তু বাকি যে নিরাপত্তা সংক্রান্ত বাণিজ্য বিষয়, বাণিজ্যটা অত্যন্ত জরুরি, সেগুলোর বিষয়ে কোনো বৈঠক হচ্ছে না। তার পরিবর্তে আমরা দেখলাম যে খলিলুর রহমান তিনি চীনে গেলেন, এবং চীনের সঙ্গে কিন্তু এই ধরনের কোনো জয়েন্ট মেকানিজম বা ব্যবস্থাপনা কিন্তু ভারতের সঙ্গে যেরকম আছে সেরকম কিন্তু নেই। তবে চীনের সফরের বিষয়টা হয়ে থাকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফরের পর যদি সিদ্ধান্ত হয়ে থাকে মূলত চীন থেকে আর্থিক সাহায্য নেওয়া। কিন্তু তার সঙ্গে চীন কি পাবে? চীনের পাওয়ার ক্ষেত্রে হলো যে খলিলুর রহমান গিয়ে প্রস্তাব দিলেন যে তিস্তা নদীর যে উপত্যকা উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পটা তারা চীনকে দিতে চান। যে সিদ্ধান্তটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন ভারতকে দেবে। ভারতের একটা বিপরীত সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছেন, এখনো চূড়ান্ত হয়নি, হয়তো তারেক রহমানের সফরে চূড়ান্ত হলেও হতে পারে। তো এই কারণে যে যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেটা বদলে তিনি এখন ভারতে মানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু কিছু নেই। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তিনি মালয়েশিয়া হয়ে যে চীনে যাওয়ার পরিকল্পনা করেছেন। চীনের পরিকল্পনাটা কিন্তু এখনো বিএনপি সরকার অফিসিয়ালি ঘোষণা করেনি। তার কারণ হচ্ছে চীনে যে বৈঠকটা হচ্ছে এটা কোনো তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে আসছেন না। তিনি সেখানে যাচ্ছেন একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা বলা হয় গ্রীষ্মকালীন সম্মেলন, যেটা শীতে হয়ে থাকে ডাভোসে। সেই ডাভোসের সম্মেলনটা, গ্রীষ্মকালীন সম্মেলনটা চীনে হচ্ছে, এবং সেই চীনে হওয়াটা সেখানে মূলত আর্থিক প্রতিষ্ঠানে আমি দেখেছি শুনেছি যে 90টা দেশের 1500 প্রতিনিধি যাচ্ছেন, কিন্তু কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি ধরনের কেউ যাচ্ছেন এরকম কথা শোনা যায় না। আমার মনে হয় তারেক রহমান হয়তো চীনে যাওয়ার বিষয়টাকে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সুযোগে তিনি হয়তো যাচ্ছেন, গেলে সেখানে তারপরে অবশ্যই কিছু দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেটা যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠকগুলো, সেই কারণে তারেক রহমানের সফর কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়। অফিসিয়ালি যেহেতু ঘোষণা করা হয়নি, সেই কারণে ভারত অফিসিয়ালি আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে পারে না। আমরা সাংবাদিকরা বুঝতে পারছি, এবং সে কারণে আমরা মন্তব্য করতেই পারি। তুমি প্রশ্ন করেছো, স্বাভাবিক প্রশ্ন। এটা খুবই বহুল চর্চিত যে তিনি মালয়েশিয়া থেকে চীনে যাবেন, এবং খুব দ্রুত। কারণ 23শে জুন থেকে চীনে কিন্তু ডালিয়ান শহরে, খুব চমৎকার একটি শহর, যে শহরে সারাদিন সারা রাত সেখানে দীপাবলির মতো আলো জ্বলে, এবং খুবই সুন্দর সাজানো গোছানো শহর। আমি একবার গিয়েওছিলাম। ফলে সেই শহরটিতে এই ধরনের একটি সম্মেলন ঘটছে, যে সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থাকবেন। ফলে বাংলাদেশের হয়তো আর্থিক সহযোগিতা বিষয়ে অনেক আলোচনা সেখানে হওয়ার সম্ভাবনা আছে। সেই সুযোগে দ্বিপাক্ষিক বিষয় হতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, বলো। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে 2 ঘন্টা বসিয়ে রাখার জন্য ঢাকার ভারতীয় দূতকে তলব করেছিল বাংলাদেশ। তারেক রহমান বুঝিয়ে দিচ্ছেন কারো দাদাগিরি সহ্য করা হবে না। তারেক রহমান কি ভারতকে কোনো বার্তা দিল? আপনার বিশ্লেষণ কি বলছে? না, একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, তিনি ভারতে এসছেন এবং ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে তিনি এসেছিলেন। ফলে তার ক্ষেত্রে যেটা অসুবিধাটা দেখা দিয়েছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার পরবর্তীকালে আমি বিস্তারিত পরে ব্যাখ্যা করব, তার আগে বলি যে এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ পরবর্তীকালে কিন্তু আর বিষয়টাকে আর কোনো তিক্ততার পর্যায়ে এটাকে দুই দেশের আহ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে কোনো ইস্যু তৈরি করছে না। এবং যেটা জাহেদ সাহেব তিনি নিজে বলেছেন যে আমি এর পরেও ভারতে যেতে রাজি আছি। আমি অবশ্যই এই এই ঘটনাটার কারণে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাবও পড়বে না, এবং
ভারতে এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করার অনেক সম্ভাবনা আছে, এমন ইঙ্গিত দিয়েছিলেন যে এই সম্মেলনটার উপর নির্ভর করছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। কারণ এটা কর্মকর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে এই সম্মেলনটা তারপরে শিখর পর্যায়ে হয়। শিখর পর্যায়ে বলতে যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যান, বাংলাদেশেও আগে হয়েছে, শেখ হাসিনার সময় দেখেছি হয়তো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যাননি, কিন্তু খুবই উচ্চ গুরুত্বপূর্ণ একটা বৈঠক। আচ্ছা, এবার মানে প্রশ্নই যখন হচ্ছে তখন এটা সকলের জ্ঞাতার্থেই বলি যে উনি একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি হওয়া সত্ত্বেও কূটনৈতিক পাসপোর্ট নেন। তো কূটনৈতিক পাসপোর্ট হলে এই জটিলতা হয়তো হতো না। কূটনৈতিক পাসপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমেরিকা সফর করেছেন। তার আগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। সাধারণ পাসপোর্ট নিয়ে গেলে তিনি যেতে পারতেন। তো এখন সেই রকম ইনি যে তার যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট বলা হয়, নাগরিকদের যে পাসপোর্ট থাকে তাই। কিন্তু সেই পাসপোর্টটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্ল্যাক লিস্ট করা ছিল, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে যখন তিনি সাংবাদিকতা করছিলেন সেই সময় তিনি প্রচুর ভারত বিরোধী মন্তব্য করেছিলেন, যে কারণে তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। যে কারণে সেই পাসপোর্ট নিয়ে আসার পর তাকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এসেছিলেন সার্ক ভিসা নিয়ে। সার্কের ভিসা দুটো আছে, সার্কে অনেক সাংবাদিকরা ভিসা পেয়ে থাকে। ভারতে যদিও সার্ক ভিসা দেওয়া হয় না, ভারতে এটা বন্ধ হয়ে গেছে সার্ক ভিসা। ভারতে কোনো সাংবাদিকের কাছেও সার্ক ভিসা, যেটা বাংলাদেশ বা পাকিস্তানের অনেকের কাছে আছে। সার্ক ভিসার নিয়ম হচ্ছে সার্ক সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনার জন্য তিনি আসতেই পারেন সেই সার্ক ভিসা নিয়ে। কিন্তু সার্ক সংক্রান্ত ভিসা নিয়ে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভায় আসবেন, যেখানে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা তারা কেউই তার সদস্য নয়। সার্কের রাষ্ট্রগুলো সদস্য নয়। তো সার্কের রাষ্ট্রগুলো যেখানে সদস্য নয় সেখানে সার্কের স্টিকার, আপনি ভিসার নিয়ম হচ্ছে তুমি যদি ট্যুরিস্ট ভিসা নাও তাহলে তুমি ট্যুরিস্ট সংক্রান্ত কাজেই ব্যবহার করবে, সেখানে যে বিজনেস করতে পারবে। যদি বিজনেস ভিসা নাও তাহলে বিজনেস সংক্রান্তই কাজ করবে। মেডিকেল ভিসা নিলে তুমি মেডিকেল চিকিৎসার কারণে, কিন্তু একটা ভিসার প্রত্যেকটার একটা নির্দিষ্ট এখতিয়ার আছে, সেই এখতিয়ারের বাইরে অন্য কোনো কিছু করা যায়। তেমনি সার্ক ভিসার ক্ষেত্রেও অন্য কিছু, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে এটা জানিয়েছিল 12 জুন যে তিনি সফর করছেন। কিন্তু যেহেতু তার সফর করছেন কিন্তু তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, এইটা তো সেই মানে অ্যাডভাইসারিতে লেখা ছিল না। তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন না, সুতরাং তাকে অনুমোদন করবেন এই অনুরোধও ছিল না। আশা করেছিলেন যে এইটার ফলেই হয়তো তাকে করা হবে। কিন্তু তারপরে ভারত সরকার তাকে অনুমতি দিয়েছিল 2 ঘন্টা পর। অনুমতি দেওয়ার পর বলেছিলেন যে তিনি আসতেই পারেন, কিন্তু এই পাসপোর্ট নিয়ে তিনি তাকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হবে, মানে পরে এই পাসপোর্ট নিয়ে আর আসতে পারবেন না। এখন তিনি অপমানিত বোধ করেছেন, 3 মন্ত্রী, তিনি ভেবেছিলেন তাকে লাল কার্পেট অভ্যর্থনা জানানো হবে, তা হয়নি, ফলে স্বাভাবিক তিনি রুষ্ট হয়েছিলেন। তাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি কৃত্রিম লাইটে খুব কষ্ট করে, রাতে তো ঢাকার ফ্লাইট ছিল না, কলম্বো হয়ে তিনি ঢাকা ফিরেছেন অনেক লম্বা সফর করে। কিন্তু তার প্রতিনিধি দল প্রত্যেকে কিন্তু ওই সম্মেলনে অংশগ্রহণ করছে। তো সেটা নিয়ে কিন্তু জটিল, আমার মনে হয় এই বিষয়টা ভবিষ্যতে কোনো তিক্ততা যাবে না। ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা অবসান ঘটবে। সেটা হয়তো জাভেদ সাহেব নিজেও বুঝেছেন, উনিও নিশ্চয়ই এটার ত্রুটি সংশোধনী করে নেবেন। আসলে জোর করে যদি তিনি বলেন না আমি ওই অর্ডিনারি পাসপোর্ট নিয়েই যাব, তাহলে যে প্রশ্নটা হয় সংঘাতের প্রশ্ন। কিন্তু সেটা মনে হয় না এরপরে আর জটিলতা হবে। এবার আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার আপনি নিয়েছিলেন। শেখ হাসিনা বারবার বলেছেন তিনি দ্রুতই দেশে ফিরবেন। সবশেষ শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে আওয়ামী লীগের প্রস্তুতি কতটা এগিয়েছে? আর স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে? আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি ভাবছে? ধারণা মানে যেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে দুর্বিষহ শোচনীয় অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে কর্মচ্যুতির ঘটনা, শিল্প উৎপাদন প্রায় বন্ধ,
দুদেশের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে অনেক জটিলতা রয়েছে, ফলে মানুষের অভাব অভিযোগ চরমে, তার সঙ্গে সাধারণ স্বাস্থ্য যেটা বলা হয়, স্বাস্থ্যর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এই ধরনের চিন্তনীয় বিষয় যে হামের মতো একটা রোগে শয়ে শয়ে শিশু মারা যাচ্ছে। ফলে মানুষ ক্ষুব্ধ, মানুষ বুঝতে পারছেন এই সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। সেই মানুষের যে অভাব অভিযোগ, সেটাকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে বা কর্মী যারা আছেন বাংলাদেশে তাদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন সম্ভব যতটা পারেন মানুষের পাশে থাকার জন্য তারা তাদের সেই প্রতিবাদ যেন তারা করেন। এবং সেই প্রতিবাদের জন্য ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি যে আগের তুলনায় মিছিল, বিক্ষোভ মিছিল এগুলো কিন্তু বাড়ছে। কোথাও কোথাও বেশ বড় আকারের মিছিল হচ্ছে। মানুষ নামতে শুরু করেছে। এখন এই নামাটার পরিণতিতে শেষ পর্যন্ত যদি এটা ব্যাপক আকার ধারণ করে, নিশ্চয়ই শেখ হাসিনা আমাকে তো বলেছেন যে তিনি ফিরতে চান, সময়সীমা দেননি। আমি বলেছিলাম যে আপনি কি 2027 সালে 17ই মে ফিরবেন? বলেছেন আমি সময় দিচ্ছি না, ফেরার একটা পরিবেশ পরিস্থিতি হওয়া দরকার। ফিরে কি করবেন? ফিরে তো রাজনীতি করতে হবে। রাজনীতি যদি করতে না পারেন তাহলে ফিরে লাভ কি? সেরকম একটা বিষয়, কিন্তু সেটার জন্য একটা আন্দোলন তৈরি করা, মানুষের মধ্যে থেকে আন্দোলন তৈরি করা। হ্যাঁ, এটা ঠিকই বলেছ যে স্থানীয় সরকারের যে নির্বাচন আছে, যেটা গত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেনি, বরং বিএনপি অনেক জায়গায় বিএনপিকে সমর্থন করেছে, যে কারণে বিএনপি অনেক জায়গায় জামায়াতকে হারাতে সক্ষম হয়েছে। সেটার জন্য আওয়ামী লীগের একটা অবদান ছিল, কিন্তু ঘটনা হচ্ছে সেই অবদানটাকে বিএনপি সরকার খুব একটা গ্রাহ্য করেনি, বা তাকে সম্মান দিচ্ছেন না। কিন্তু এখন বোধহয় কোনো মনে হয়েছে যেহেতু এই ধরনের অভাব অভিযোগ অনিশ্চয়তা যত সমাজে বাড়বে, তত চরমপন্থার বিকাশ কিন্তু দ্রুত হবে। এবং চরমপন্থা ও উগ্রপন্থাকে রুখতে গেলে সেক্ষেত্রে বিএনপির পাশে এই সময় আরেকটি গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের থাকা জরুরি। সেটা হয়তো উপলব্ধি করছেন ধীরে ধীরে। সবাই বলছেন না, অনেকে বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো না। রাজনীতি করতে দেবো না মানে যিনি বলছেন তিনি আওয়ামী লীগ তার বিরুদ্ধে প্রার্থী হলে তিনি জিতবেন না, সেই জন্য বলছেন। তো এখন আমি সেটা নয়, আসলে হচ্ছে সেক্ষেত্রে এবারে যদি বিনা প্রতীকে আওয়ামী লীগের একসময় তো শেখ হাসিনা স্থানীয় নির্বাচনে বিনা প্রতীকের নির্বাচনের কথা বলতেন। ফলে বিনা প্রতীকের নির্বাচনে হয়তো এরা অংশগ্রহণ করতে পারেন, সেই সুযোগে আওয়ামী লীগ একটা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। এবং একসঙ্গে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে, এবং ছাত্রলীগের কমিটিতে কিন্তু বহু ছাত্র কিন্তু আসছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে। কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে, কমিটিগুলো প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে। ছাত্রলীগের পর যুবলীগ সংগঠিত হবে, যুবলীগকে রিস্ট্রাকচারিং যদি বলা যায়, রিস্ট্রাকচারিং এর ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ হবে। এরপর হয়তো আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন শুরু হবে, এবং এক একটা জায়গায় এক একজনকে দায়িত্ব দিয়ে হয়তো করা হতে পারে। ফলে আমার মনে হয় তার একটা সাংগঠনিক প্রস্তুতি, এই জন্য ধারাবাহিক ভাবে শেখ হাসিনা দিল্লিতে, যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ভারতে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, যুক্তরাজ্যে আছেন, তারা মাঝে মাঝে আসছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন, করে একটা রণনীতি তৈরি করার কথা ভাবছেন। এবং এটা ঘটনা আওয়ামী লীগ তো যতজন বাইরে আছেন, দেশের বাইরে, তার থেকে অনেক বেশি সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী দেশেই আছে। সংখ্যাটা তারা দাবি করেন 4 কোটি। 4 কোটি না হলেও আমি যদি 3 কোটিও ধরি, সংখ্যাটা কম না। ফলে এটাকে সংগঠিত করার কাজটা এখন শুরু হচ্ছে। ফলে আগামী দিনে নিশ্চিতভাবে আমার মনে হয়, হ্যাঁ, এটা ঘটনা বলা যায় যে সময় সুযোগ বুঝে, এটা মিডিয়ায় ঘোষণা করে নয়, আচমকা শেখ হাসিনা উপস্থিত হতে পারেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। দর্শক, ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। লিখুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।